Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, সিটিজেন ভিউস আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অতিথি হয়ে আছেন ফ্রান্সের প্যারিস থেকে সংযুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। উনি সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। মাহবুব ভাই, আপনাকে আমাদের নাগরিক সংলাপ অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ রাজু ভাই, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি সাথে সাথে এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি, সাম্প্রতিক যে বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের উপরেই বিপ্লব, প্রতি বিপ্লব এবং ছাত্র জনতার প্রতিরোধ। এখন বিপ্লবের পরবর্তী 5 তারিখের পরে যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহ নিয়েই মূলত আজকের আলোচনা। সো আপনি মাহবুব ভাই, এই যে 16 বছরের যে রেজিমকে ছাত্র জনতা 5 তারিখে দীর্ঘ 1 মাস সংগ্রাম এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রতিরোধ করলো এবং এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করলো, এবং স্বৈরাচারী সরকার উৎখাত পরবর্তী যে ঘটনাগুলা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রতি বিপ্লবের যে সম্ভাবনা আমরা দেখেছি, কিছু ঘটনা আমাদের চোখের সামনে আছে। আমি আপনার কাছে এই ঘটনাগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রাজা ভাই। আমরা তো দেখছি যে গত 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক সংগতির মধ্য দিয়ে গত 16 বছরের যে জঞ্জাল, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসিবাদী দুঃশাসনের পতন হয়েছে। সেই পতনের পরে এই একটা বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, কেউ বলে বিপ্লব। আমি মনে করি যে টোটালি একটা বিপ্লব, কারণ একজন ফেসিবাদের পতন হয় মূলত বিপ্লবের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানটা বিপ্লবের সাথে আমরা বলি যে সম্মিলিতভাবে একটা প্রয়োগের মাধ্যমে একটা ব্যাপকতা লাভ করে। তো এই বিপ্লবের পরে আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম যে জুডিশিয়ারি অর্থাৎ আদালতের মাধ্যমে এক ধরনের প্রতি বিপ্লবের একটা গন্ধ আমাদের সামনে যখন উদ্ভাসিত হলো, আপনি তখন দেখেছেন যে আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে ছুটে গেছে হাইকোর্টের চারিদিকে, এবং সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপে সেই প্রতি বিপ্লবী অর্থাৎ জুডিশিয়ারির মাধ্যমে আর একটা প্রতি বিপ্লব এর যে পায়তার হচ্ছিল সেটা তারা ব্যাহত করে দেয়। এরপর আমরা দেখলাম যে পুলিশ তাদের দায়িত্ব পালন থেকে তারা বিরতি থাকলো, এবং এটাও এক ধরনের আমরা মনে করি বা আমি মনে করি যে প্রতি বিপ্লবীদেরকে উৎসাহিত করা, অর্থাৎ যারা ক্ষমতা থেকে চ্যুত হয়েছে তাদের বিভিন্ন জায়গায় তাদের দ্বারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল, জুডিশিয়ারি বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, ইভেন কি অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সরকারের অর্গানগুলোতে যেখানে গত 15 বছর যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা এক ধরনের মানে অসহযোগিতা করার মধ্য দিয়ে মূলত ওই প্রতিবিপ্লবীদেরকে উৎসাহিত করে আসছিল। তারপর আমাদের উপদেষ্টারা পুলিশকেও অভয় দিয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছে যে তারা দায়িত্বে আসলে, দায়িত্ব পালন করতে গেলে তারা কোনো ক্ষতিগ্রস্ত শিকার হবে না। এটা বলার পর অনেক পুলিশ সেখানে যোগ দিয়েছেন, কিন্তু অনেকে যোগ দেননি। এর পরবর্তী পর্যায়ে আমরা যে দেখলাম যে সচিবালয়ের দীর্ঘ 15 বছর যারা বঞ্চিত ছিলেন, হ্যাঁ, যৌক্তিক দাবি তাদের থাকতে পারে, কিন্তু একটা বিপ্লবের পরে 15 বছরের জঞ্জাল যখন আমাদের কাঁধের মধ্যে একদম চেপে আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যখন উপদেষ্টা মণ্ডলীরা ছাত্রদের সহায়তায় এবং বাংলাদেশে মানুষের বিভিন্নভাবে তারা পরামর্শ নিয়ে কাজ করছিল, ঠিক তখন তারা পদোন্নতি এবং নানাভাবে এই প্রশাসনকে চাপ প্রয়োগ করে আসছিল। এটাও এক ধরনের আমি মনে করি যে প্রতিবিপ্লবীদেরকেও সহায়তার সামিল। সর্বশেষ গতকালকে যেটা ঘটলো, বাংলাদেশ আনসারের কিছু লোক সচিবালয় ঘেরাও করলো এবং তারা জোর দাবি জানালো, এবং তারা জোর প্রয়োগ করারও একটা পায়তারা করলো সেখানে। এবং আপনারা দেখছেন যে সেখানে যখন তারা ঘেরাও করে রাখলো এবং দাবি আদায়ের হওয়ার আগ পর্যন্ত তারা ওই স্থান ত্যাগ করবে না, তখন আমরা দেখলাম যে যারা যেসব ছাত্ররা, আমাদের সন্তানরা যারা গত 5ই আগস্ট
যে বিপ্লব সাধন করেছে, দীর্ঘ 10 দিন যে একটা মানে বাংলাদেশ কাঁপানো 10 দিন, হাজার হাজার ছাত্রের জীবনের দানের মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হয়েছিল, সেই সন্তানেরা আবার ছুটে আসলো এবং সেখানে সেনাবাহিনী এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আরেকটা প্রতিবিপ্লবের যে আপনার ছায়া দেখলাম, সেটাকেও তারা ব্যর্থ করে দিল এবং আবারও বাংলাদেশ নতুন করে ঘোষণা দিল যে আসলে বাংলাদেশ কোনো প্রতিবিপ্লবী, ইভেন কি কোনো ফেসিবাদের ফিরে আসার ব্যাপারে তারা মানে বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আবারও তারা জানান দিল যে বাংলাদেশ আসলে কোনো প্রভাব মানে না, এক স্বাধীন স্বকীয় অবস্থান নিয়ে বাংলাদেশ টিকে থাকতে চায়। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। আসলে এই যে প্রতি বিপ্লবের মধ্য দিয়ে যে এখনো যে প্রতি বিপ্লব করার চেষ্টা করছে এবং এখনো যে সম্ভাবনা আছে বলে কি আপনি মনে করেন যে আরো প্রতি বিপ্লব ঘটনার সম্ভাবনা কি আমরা কি এখনো পর্যন্ত উড়িয়ে দিতে পারি? রাজা ভাই, আপনাকে মনে রাখতে হবে 1975 সালের 15ই আগস্ট যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে সবাই ভেবেছিল যে সবকিছু শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ তার ধারাই চলছে। কিন্তু বেশি দিন না, মাত্র 3 মাসের মাথায় কিন্তু 3 নভেম্বর যেটা হয়েছিল, খালেদা জিয়ার নেতৃত্বে একটি পাল্টা প্রতি বিপ্লব হয়েছিল এবং সেটা কিন্তু আমরা কখনো মানে ওই সময়কার সময়ে যারা বিপ্লব সাধন করেছে তারা ভাবতেও পারে নাই, কিন্তু হয়ে গেছে। আমি মনে করি যে 5ই আগস্টের পরে যে এই 3-4টা যে আমরা ফেজ দেখলাম প্রতি বিপ্লবের, এরপরে আমি মনে করি মানে প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা আমি উড়িয়ে দেই না। কেননা গত 15 বছরে প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা বসে আছেন তারা কিন্তু আওয়ামী লীগের দ্বারাই নিয়ন্ত্রিত ছিল এবং তারা সবাই আওয়ামী লীগের লোক আমি মনে করি। আপনি দেখবেন যে শুধুমাত্র যে প্রশাসন মানে একদম পুলিশ কিংবা আর্মি অথবা অন্যান্য জায়গায় শুধু যে তারাই আছে তারা আছে, দেখেন যেই সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদটা ছিল, অর্থাৎ ছাত্র জনতা যে বিপ্লব সাধন করলো, সেই বিপ্লব সাধনটা শুধু হয়েছে বাংলাদেশের আপামর জনগণের মানে আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়নটা আমরা করেছি, কিন্তু রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনিও তো আওয়ামী লীগের দ্বারা, এবং তিনি শুধু আওয়ামী লীগ দ্বারা, সে নিজে বলতেন সে আওয়ামী লীগের লোক, সে ছাত্রলীগ করেছেন এবং সে শেখ হাসিনাকে মানে সালাম করতে গিয়েছে পা ছুঁয়ে, এই কথাগুলো তিনি তার বক্তব্য বলেছেন। সেই রাষ্ট্রপতিকে অ্যাবেল রেখে মানে তার জায়গায় রেখে আমি মনে করি প্রতি বিপ্লবকে ঠেকানোটা খুব কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দ্বারা যারা মনোনীত হয়েছেন বা যারা পদায়ন পেয়েছেন তাদের সবাইকে সরিয়ে দিতে হবে, তা না হলে প্রতি বিপ্লব একটার পর একটা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটু অস্থির লাগছে, মানে তারা ঠিক মতো কাজ করতে পারছে না, কিংবা তারা আসলে এখনো পর্যন্ত তারা কিভাবে কাজ করবে এবং কবে নাগাদ একটা মানে গাইডলাইন, একটা টাইম লাইন যেটাকে বলে একটা এজেন্ডা, সেই এজেন্ডা এখনো ঠিক করতে পারে নাই যে তারা কি করবে এবং কতদিন ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অবস্থান করবে? এরকম কি আপনার কাছে মনে হচ্ছে যে তারা একটু অস্থিরতায় ভুগতেছে? রাজা ভাই, গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে অনেক কিছু তিনি পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার মানে এই আন্তরিম সরকারের যারা আছেন তারা অস্থির কিনা সেটা আসলে এখনো বলার সময় হয় নাই। তারা কাজ করছেন, ইতিমধ্যে তারা অনেকগুলো কাজ করেছেন, আমরা দৃশ্যমান, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা মানে যারা ফেসিবাদের মানে দোষক ছিলেন তাদের সরিয়ে দিয়ে সেখানে নতুন করে দেশপ্রেমিকদের পক্ষে যারা তাদেরকে পদায়ন দিচ্ছেন। পাশাপাশি মানে গতকালকে যেটা হয়েছে এই আনসারদের এই ধরনের আচরণের কারণে মানে সচিবালয় এবং তার আশেপাশে তারা সব সমাবেশটা নিষিদ্ধ করেছে আপাতত। এটা সাময়িক ঠিক আছে, কিন্তু মানে একদম পুরা কন্টিনিউসলি থাকলে না, এটা ঠিক হবে না। তাহলে সময় অনুযায়ী এটা বলে দিবে যে এটা কোন দিক যাচ্ছেন। পাশাপাশি আপনি দেখছেন যে গতকালকে গত 2009 থেকে 24 পর্যন্ত যারা অস্ত্র নিয়েছিল মানে লাইসেন্স নিয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে। আমি শুধু বাতিল বলবো না, এইগুলি নেওয়ার ক্ষেত্রে যারা অন্যায় এবং মানে অসৎ পথ অবলম্বন করেছে, অর্থাৎ মানে অস্ত্র নেওয়ার ক্ষেত্রে তারা যেই ধরনের অনিয়ম করেছে সেই অনিয়মের বিরুদ্ধেও
আমি মনে করি এক ধরনের আইনি প্রয়োগ থাকা দরকার এবং আইনিভাবে এদেরকে মোকাবেলা করা দরকার বলে আমি মনে করি। আমি মনে করি যে এই আন্টিম গভর্নমেন্ট একটা চরম অবস্থার মধ্য দিয়ে তো তারা ক্ষমতা গ্রহণ করেছে, তাদেরকে সময় দিতে হবে, আস্থা রাখতে হবে। আমি মনে করি যে যারা আছেন তাদেরকে যদি আমরা সহায়তা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াবে এবং যেই চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের সন্তানরা বা আমরা যারা এই গত 15 বছর রক্ত দিলাম, সে রক্ত দেওয়া সার্থক হবে। আর যদি তাদেরকে সহায়তা না করি, শুধুমাত্র নানা রকমের দাবি দাওয়া দিয়ে তাদের ঘিরে রাখি, আমি মনে করি যে এটা তাদের কাজ করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা হবে বলে আমি মনে করি। সুতরাং সবাইকে দলমত নির্বিশেষে এই সরকারকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই আন্তরিম গভর্নমেন্ট আছেন তাদের সহায়তা করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং বাংলাদেশের প্রত্যেকটা অর্গান, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একদম ঢেলে সাজানো, অর্থাৎ সংস্কার যাকে বলে, অর্থাৎ রাষ্ট্র মেরামতের যে প্রশ্নে আমরা কথা বলেছি, প্রত্যেকটা জায়গায় মেরামত করতে হবে। শুধুমাত্র মানে বিচার বিভাগ শুধু নয়, ইভেন কি আপনার নির্বাচন কমিশন, গত 15 বছরে যে নির্বাচন কমিশন এই ফেসিবাদকে টিকে রাখার জন্য নানা রকমের যে অন্যায় এবং অবৈধ নির্বাচন আয়োজন করেছে, সেখানে আমাদের নজর রাখা দরকার। আপনি দেখছেন যে প্রধান নির্বাচন কমিশনার গতকাল তার আগের দিন একটা লেখা লিখেছেন, তার তো নৈতিক অধিকার নাই এসব লেখা, কারণ সেও তো মানে ফেসিবাদের দোষী হিসেবে কাজ করেছে। সুতরাং যত দ্রুত সম্ভব এদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা যারা ধারণ করে, যারা এই বিপ্লবকে ধারণ করে, তাদেরকে বসিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমার কাছে গত মনে করেন 15-20 দিনের ঘটনা প্রবাহে আমার কাছে আরেকটা জিনিস পরিলক্ষিত হয়েছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলা এই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ ছাত্র জনতার পাশাপাশি বিএনপি এবং সমমনা দলগুলা যারা গত 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছে, তাদের মধ্যেও এক ধরনের অস্থিরতা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে। বিশেষ করে বিএনপি এক সময় বলছে যে খুব দ্রুত নির্বাচন দিতে হবে, আবার যখন কিছুদিন পরে আবার বলল যে না, এই সরকারকে সময় দিতে হবে। আবার গতকাল আবার ফখরুল সাহেব বললেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। তো এখন বাংলাদেশে কি এই মুহূর্তে 3 মাস কিংবা 6 মাস কিংবা 1 বছরের মধ্যে আপনি কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার মতো একটি পরিবেশ সৃষ্টি করতে পারবে? এবং নির্বাচন দেওয়ার আগে এই সরকারের যে বড় ধরনের একটা পরিবর্তন যেটা দেশের মানুষ চায়, এই সরকারের উপরে সে দায়িত্বটা কিন্তু ন্যস্ত। সো আপনি কি মনে করেন কতদিনের মধ্যে এই সরকার একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারবে বলে মনে হয়? রাজা ভাই দেখেন, আপনার যদি গত 5ই আগস্ট এই পরিবর্তন না হতো, বিপ্লব না হতো, তাহলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হতো এই সরকারের পতন কিংবা পরবর্তী নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত সরকারি পরিবর্তন হতো বলে অনেকেই মনে করেন। যদি ফেসিবাদের অধীনে নির্বাচনটা আমরা কেউই না, আমরা যারা এই ফেসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছি, লড়াই করেছি, অনেকে মানে বাংলাদেশে টিকতে না পেরে দেশ ছেড়েছি, তারা মনে করি যে ফেসিবাদের মাধ্যমে নির্বাচন কখনোই গণতান্ত্রিক উপায় হতে পারে না। যদি হতো তাহলে অবশ্যই আপনাকে আরো মানে 4.5 বছর অপেক্ষা করতে হতো, তাই তো? তাই যদি হয় তাহলে আন্তর্জাতিক গভর্নমেন্ট যারা আজকে দায়িত্বে নিয়েছেন তাদেরকে আমরা সময় দেবো না কেন? আমাদের সময় দেওয়া উচিত, কারণ এইটা তো আসলে এমনিতে আসে নাই, এটা একটা নতুন এক ডাইমেনশন বাংলাদেশের ইতিহাসে। এটা একটা নতুন ধরনের একটা বিপ্লবী পরিবর্তন। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল, হ্যাঁ মানে নির্বাচন এবং এগুলি হওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, জরুরি। সেজন্য যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলসমূহ, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, তারা বসে কথা বলবেন এবং একটা যদি পরিবেশ হয়ে যায়, নিশ্চয়ই তারা আলোচনা ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দেবেন। ডক্টর ইউনূস গতকালকে যা বলেছেন সেটা সবার সঙ্গে ক্লিয়ার। তিনি বলেছেন যে আমরা এসেছি, আমরা প্রত্যেকটা জায়গায় এক সমস্যা করব এবং ছাত্র জনতাই তাদেরকে এখানে বসিয়েছে। সুতরাং ছাত্র জনতা যখন চাইবে যে আমরা আমাদের সময় আর প্রয়োজন নাই, আমরা সরে যাব, তারপরও এটা একটা মানে উনি যেটা এটা একটা কথা বলেছেন, কিন্তু আসলে মানে বাংলাদেশে এখন যে অবস্থা, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে দুর্নীতির সয়লাব হয়ে গেছে, মোট কথা ভেঙে পড়েছে, এই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে আবার
গড়তে হবে। এবং যদি গড়তে না পারি তাহলে আপনি কোথায় এসে নির্বাচনটা করবেন? একটা জায়গা তো লাগবে। নির্বাচন কমিশন আজকে ধ্বংস হয়ে গেছে, সেটাকে আপনি সংস্কার করতে হবে। এবং সেই নির্বাচন কমিশন সংস্কার করার পরে নির্বাচন করার মতো যোগ্যতা অর্জন করার পরেই মূলত বাংলাদেশে নির্বাচন হবে বলে আমি মনে করি। সুতরাং এই বর্তমান আন্তরিক গভর্নমেন্টকে, আমাদের সবাইকে, দলমত সবাইকে একতাবদ্ধ হয়ে সময় দিতে হবে, আস্থা রাখতে হবে, এবং আস্থা রাখার মধ্য দিয়েই আমি মনে করি নতুন বাংলাদেশ গড়া সম্ভব। যদি আমরা তড়িঘড়ি করি, মনে রাখতে হবে যে যেটা ঘটছে এখন, আনসার, কখনো বিচারক, কখনো সচিবদের এই যে দৌড়ঝাঁপ, তারপর কখনো পুলিশের অসহযোগিতা, এগুলো কিন্তু আমাদের জন্য একটা নতুন কাল হয়ে দাঁড়াবে। আমরা কিন্তু ব্যর্থ হব, আমাদের যে অর্জিত বিপ্লব ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং পরমত পরস্পর শ্রদ্ধাবোধের ভিত্তিতে, আলোচনা ভিত্তিতে, আন্তরিক গভর্নমেন্ট এবং অন্যান্য পলিটিক্যাল দল তারা বসে মাঝে মাঝে কথা বলবে, পরামর্শ দেবে, এবং পরামর্শ আলোকে তারা তাদের কাজগুলি বাস্তবায়ন করবে। আমি তো মনে করি না যে প্রফেসর ইউনূস সে একদম পলিটিক্যাল দলগুলিকে বাদ দিয়ে তিনি কোনো কাজ করছেন। উনি সবার সাথে যোগাযোগ করেই কাজ করছেন। হ্যাঁ, অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এখন ধরেন একজন অ্যাডভাইজারকে যদি জেলা লেভেলের কোনো রাজনৈতিক কর্মী যদি ফোন করে না পায়, সেটা ভিন্ন কথা। ন্যাশনাল লেভেলে যারা আছেন তারা পায় কিনা, তারা কথা বলতে পারছে কিনা, সেটাই হচ্ছে বিষয়। টেলিভিশনগুলোতে এখন যারা যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে, আমি মনে করি আমাদের সাবধানভাবে কথা বলা উচিত, একটু সবুর করে কথা বলা উচিত। কারণ দেখেন, একটা 15 বছরের স্বৈরশাসককে আমরা হটাতে পারি নাই, তারপরে আমাদের সন্তান রাস্তা নেমে এসেছে একটি দাবি নিয়ে, সেই 9 দফা থেকে 1 দফা, আজকে সেই 1 দফার মধ্য দিয়ে আমাদের একটা সম্মিলিত একটা প্রয়াসের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে, তাকে সার্থক করার জন্য আমাদের সবাইকে ধৈর্য এবং সহ্য সহকারে সামনে এগুতে হবে। তাহলে সম্ভব আমাদের এই বিপ্লব বাস্তবায়ন করা, একটু নতুন বাংলাদেশ গড়া। আমরা একটু রাজনীতির বাইরে যে একটু অন্য দিকে একটু দৃষ্টিপাত করি। সেটা হলো যে সাম্প্রতিক এই অস্থিরতার মধ্যে হঠাৎ করে যে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে যে বন্যার সৃষ্টি হলো, এটাকে কি আপনি কি মনে করেন এটা একটা ইন্ডিয়ান সাবটাইজ? এটাকে আপনি কিভাবে দেখছেন? তারা বলছে যে বাঁধ খুলে গেছে, দ্যাট ইজ বাঁধের যে গেট, এই গেটটা অটোমেটিক খুলে গেছে, তারা বুঝতে পারে নাই, নাকি এরা ইচ্ছাকৃতভাবে সবগুলো বাঁধ, বিশেষ করে ওই এলাকায় ডুম্বুর বাঁধ থেকে শুরু করে যে ফেনী নদীর উপরে যে বাঁধ এবং অন্যান্য এলাকায় যে বাঁধগুলা, বিশেষ করে ফেনী, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওই এলাকাগুলোতে যে এখন ভয়াবহ অবস্থা যে বন্যার, হ্যাঁ, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে কি প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষ সৃষ্টি দুর্যোগ বলে মনে করেন? ধন্যবাদ রাজু ভাই। বাংলাদেশের মানুষ মনে করে, আমি মনে করি যে এটা মানুষ সৃষ্ট একটি প্রাকৃতিক দুর্যোগ। ভারত আমাদেরকে না জানিয়ে, কোনো প্রকার সংবাদ না দিয়ে, কোনো প্রকার যোগাযোগ না করে রাষ্ট্রীয় পর্যায়ে তারা বাঁধগুলো খুলে দিয়েছে, এবং তারা এখন শাক দিয়ে মাছ ঢাকার এক ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ভারত ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছে। যখন তাদের সহযোগী প্রতিষ্ঠান, অর্থাৎ সহযোগী দল আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো, তখন আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে, যে এটা ওয়ান কাইন্ডস অফ আমাদের উপর একটা প্রেশার। এবং এই প্রেশারের মধ্য দিয়ে দেখেন আজকে ফেনী, নোয়াখালী, ওই বেল্ট, ইভেন চট্টগ্রামেও বিভিন্ন জায়গায় যে প্রলয়ঙ্কারী যেই জলোচ্ছ্বাস হয়েছে, পানির যে হয়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে গবাদি পশু, বাড়ি ঘর সবগুলো আজকে ধ্বংসের মুখে চলে গেছে। তো এটা ভারতের এক ধরনের বলবো যে বিমাতাসুলভ একটা আচরণ। কারণ আমরা যারা ভাটিতে আছি এবং যারা উজানে আছে, এটা ইন্টারন্যাশনাল একটা আইনই আছে যে সেটা যদি কেউ কিছু করতে চায়, সেটা উভয় পক্ষ বাইলেটারাল আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত এই বাজিটা করেছে, এটা খুবই দুঃখজনক। এবং আমি মনে করি যে এই জন্য আমাদের সরকারের উচিত আন্তর্জাতিক ফোরামে কথা বলা, ভারতকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এবং আঞ্চলিক অস্থিরতাকে আপনি যদি স্থিরতায় আনতে চান, তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে আমরা আলোচনা করব, প্রস্তাব রাখবো, কথা বলবো, এবং ভারতকে এই ব্যাপারে জবাবদিহিতায় আনতে হবে। তা না হলে আগামীতে আমাদের সঙ্গে তাদের আরো বৈরী আচরণ হতে পারে। দেখেন, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে উনি অনেক কিছু বলেছেন এইসব আপনার জিওপলিটিক্যাল বিষয়ে।
তো সেই বিষয়গুলোকে আমি যদি সামনে রাখি তাহলে দেখবো যে মানে তার বক্তব্য এবং তারপরে যে হাসিনার চলে যাওয়া এবং তারপরে দেখবো যে আজকের বন্যা সবগুলো কিন্তু একই সূত্রে গাথা। সুতরাং আমার দেশের মানুষ মনে করে এটা ভারত ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ক্ষতি সাধন করার জন্য, আমাদের দমিয়ে রাখার জন্য মূলত এই কাজটি করেছে। সেজন্য আমাদের উচিত হবে যে আন্তর্জাতিক ফোরামে এটাকে কথা বলা। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, এটা আমি ভাবছিলাম যে এই যে ফারাক্কা তারা যে করলো, বরমদার ফারাক্কা, এই ফারাক্কার বিষয়টা আন্তর্জাতিক মহলে মানে আলোচনার মাধ্যমে বলতে হবে যে এই জায়গায় একটি, যেমন শান্তি মিশনে থাকে না জাতিসংঘের বিভিন্ন দেশের মানে আর্মিরা গিয়ে কাজ করে, তো ফারাক্কার এই গেটগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা আন্তর্জাতিক হস্তক্ষেপ দরকার। কখন পানি ছাড়বে, কখন ছাড়া উচিত, কখন ছাড়া উচিত না, এই বিষয়গুলো মানে নির্ধারণ করবে আন্তর্জাতিক মহল, এবং সেটা ভারত, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ফোরামের লোকেরা সেখানে অবস্থান করবে। অবস্থান করে তারা যখন প্রয়োজন বোধ করবে সুইচ গেট খুলবে, আর যখন প্রয়োজন বোধ করবে না তখন খুলবে। কতটুকু খোলা দরকার, কতটুকু খোলা দরকার না, এই বিষয়গুলো আমি মনে করি যে আলোচনা আনলে একটা স্থায়ী সমাধান আমাদের হবে। বাদের বিরুদ্ধে বাদ আমি সমাধান মনে করি না, বাদের বিরুদ্ধে বাদ এটা সমাধান না, বরঞ্চ আন্তর্জাতিক মহলকে যদি সম্পৃক্ত করা যায়, সম্পৃক্ত করার মধ্য দিয়ে সেখানে মানে নিয়ন্ত্রণ যদি হয় আন্তর্জাতিক মহলের মানে তত্ত্বাবধানে, তাহলে কিন্তু আমি মনে করি। সম্প্রতি বাংলাদেশের মানুষের জনগণের মধ্যে থেকে কিন্তু একটা দাবি উঠতেছে যে বাঁধের বিপরীতে বাঁধ দেওয়া। সো এটা এটা কিন্তু জনতার দাবিতে এখন পরিণত হচ্ছে। এবং আপনারা দেখছেন যে বাংলাদেশের প্লাস প্রায় 2 কোটি প্রবাসী, হ্যাঁ, প্রবাসীদের মধ্যে থেকে বিশেষ করে এই দাবিটা উঠতেছে যে যদি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার, সেক্ষেত্রে প্রবাসীরা কিন্তু ডোনেশন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছে এই বাঁধের ফান্ডে, যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি সেই ধরনের প্রকল্প হাতে নেয়। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো এই যে সাম্প্রতিক বন্যায়, আমি দুটো জিনিস একসঙ্গে আপনাকে বলি। সাম্প্রতিক বন্যায় আপনি দেখছেন খেয়াল করে, এখানে ছাত্র জনতা প্রত্যেকটা আহ, শ্রেণী পেশার মানুষ যেভাবে আহ, ত্রাণ এবং সহযোগিতার জন্য নেমে পড়েছে, এটাকে কি আপনি মনে করেন যে এটা একটা জাতীয় ঐক্যের প্রতিফলন? নিশ্চয়ই রাজা ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে 1988 সালের বন্যার কথা। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের আহ, খেলার রুমগুলিতে, আড্ডার রুমগুলিতে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটি বেলতাম। আপনার নিশ্চয়ই মনে আছে এটা। এবং আমরা হাতে করে এক ধরনের স্যালাইন তৈরি করেছিলাম, যেগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা পাঠিয়েছি, পুরনো কাপড় এক জায়গায় করে। মানে সাংস্কৃতিক কর্মীদের একটাই কাজ ছিল সেখানে, মানে এই কাজগুলো করা, বন্যার্তদের পাশে দাঁড়ানো। তো সেটা একটা ছোট আকারে ছিল। কিন্তু আজ এবার যা দেখলাম আমরা, মানে মিডিয়া যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে টিএসসিটা মনে হয় যে একটা মানে মানে বন্যার্তদের জন্য একটা নিয়ন্ত্রণ কক্ষ হয়ে গেছে। সমস্ত মানুষ এসে সেখানে পয়সা দিচ্ছে, কোটি কোটি টাকা সেটা কালেকশন হচ্ছে। এটাও একটা মনে করে যে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আমার কাছে মনে হচ্ছে। এবং এই একটা অঞ্চলে বন্যা হলো, সারা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছে যেভাবে। তো যদি এভাবে যদি ঝাঁপিয়ে পড়া যায়, এই এই ঐক্য যদি ঠিক রাখা যায়, আমি মনে করি যে আগামীর যে নতুন বাংলাদেশ আমরা দেখছি, সেটা অবশ্যই এই ঐক্যের মাধ্যমেই সম্ভব সার্থক করা। ওকে, ধন্যবাদ মহোদয়। মোটামুটি আমরা বিপ্লব পরবর্তীতে অনেকগুলো বিষয় আলাপ করলাম। সর্বশেষ আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আপনার কাছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে একটা সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে স্বাস্থ্য খাত, তারপরে এখানে জনশক্তি খাত, একটা জনশক্তি রপ্তানি এবং জনশক্তি খাত, তারপরে এই দুর্যোগ মোকাবেলা, তারপরে হচ্ছে পরিবেশ, আহ, তারপরে অর্থনীতি, আপনার বিশেষ করে ব্যাংকিং খাত, সবকিছু মিলে মানে একটার সঙ্গে আরেকটা তো সংশ্লিষ্ট, একটার সঙ্গে কানেক্টেড, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে। তা আমার কাছে গত 15-20 দিন ধরে মনে হয়েছে যে উপদেষ্টাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে। সো এই সমন্বয়ের অভাব আপনার কাছে মনে হয়েছে কিনা, এবং সেক্ষেত্রে ওনাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের তো আমরা আহ, গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা দেশ নিয়ে সমাজকর্মী হিসেবে আমাদেরও একটা অ্যাডভাইস দেওয়ার মতো উম, আহ,
আমি মনে করি রাইট আমাদের আছে। তো সেক্ষেত্রে আমাদের এই পরামর্শগুলো তো আমরা গভর্নমেন্টকে আমরা দিতে পারি, এবং তথ্য সবকিছু মিলে মানে আমার কাছে মনে হয়েছে যে উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ওনাদের মধ্যে অনেক সমন্বয়ের অভাব মনে হচ্ছে। আপনি কি মনে করেন? কাজী ভাই, একটা পুরনো বাড়ি, ধরেন 100 বছর একটা বাড়ি যখন সংস্কার করতে যাবেন, তখন দেখবেন যে একটা ইট খুললে আর একটা ইট খুলে আসে। তার মানে এই গত 15 বছরে আমার বাংলাদেশের যে স্ট্রাকচারটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, মানে সেটাকে ঠিক করা, সেটাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য যে প্রয়াস, এবং সেই প্রয়াসে যে মিস্ত্রিরা আজকে ভূমিকা পালন করছে, তাদের মধ্যে সমন্বিততা একটু থাকবেই। তবে আমি মনে করি যে আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে, সময় লাগবে একটু। তবে আহ, সব যদি একবারই চাওয়া হয়, জনশক্তি, তারপরে পদোন্নতি, তারপরে ব্যাংকিং খাত, মানে সব জায়গাতে একটা ডিজাস্টার হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। একটা কথা আমি বলি রাজা ভাই, আমার এক পরিচিত জন গতকালকে বলছেন যে তিতাসে যে মানে মানে তিতাস গ্যাস এর যে সচিবকে যে সচিব, সে ফেসিবাদের দালাল হিসেবে পরিচিত ছিল। তো সে কিভাবে যেন, বলা হয় যে ডিজিএফ এর সাথে একটা যোগাযোগ করে সে এখন ওই জায়গায় বহাল তবিদে আছে। এই বিষয়গুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, এগুলোকে যদি আমরা ধরে দিতে পারি, আমি মনে করি যে যারা উপদেষ্টা মন্ডলী তারা অবশ্যই এগুলোকে এই ক্ষেত্রে তারা অ্যাকশনে যাবেন। তো পাশে আরো আছে, যেমন ইসলামী ব্যাংক যে যেভাবে তারা ধ্বংস করে ফেলেছিল, সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যে যাকে চেয়ারম্যান করা হয়েছে অনেকেই তার ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন। তো সেটাও আমি মনে করি যে সরকারের দেখা উচিত। এখন মিডিয়ার যুগ, তো এখন যা কিছু হয় সবকিছু সোশ্যাল মিডিয়া চলে আসে। সুতরাং আমি মনে করি যে যারা উপদেষ্টা মন্ডলী আছেন তারা অ্যাটলিস্ট তাদের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার, এবং প্রতি 1 সপ্তাহে তারা অ্যাটলিস্ট বসে তাদের বিভাগীয় বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, সমাধান করা, এদিকে আমি মনে করি নজর দেওয়া দরকার। আরেকটা বিষয় সেটা হলো যে এখন বিভিন্ন জায়গায় যারা ফ্যাসিবাদের দালাল ছিল, তারা বিভিন্ন জায়গায় হয়তো বা কেউ দেশ থেকে পলানোর সময় কিংবা তা কোথাও লুকিয়ে আছে, সেখানে ধরা পড়ছে। এবং ধরা পড়ার পরে আপনি দেখেছেন যে যখন তাদেরকে কোর্টে তোলা হয় এবং কোর্টে ওঠানোর সময় দেখা যাচ্ছে যে ওই কোর্টের যারা লয়ার, যারা আইনজীবী, তারা সে আসামির উপরে একটা হামলায় পড়তেছে আর কি, যেটাকে মনে হচ্ছে যে তাকে মারবে ধরবে এরকম একটা পরিস্থিতি মনে হচ্ছে। কেউ কেউ মনে করছেন যে এটা পুলিশ যারা তারা সতর্কভাবে এটা করছে না। আবার কেউ কেউ দোষারোপ করছেন যে আইনজীবীদের, যে আইনজীবীরা এতদিন কোথায় ছিল, এতদিন তো আমরা দেখি নাই তাদের এই আন্দোলন এবং এই এই সংগ্রামের সঙ্গে ওইভাবে ওতপ্রোতভাবে কাজ করতে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমি বলবো যে এই ধরনের ঘটনা আমরা নিন্দা জানাই। কেননা আপনি নিশ্চয় মনে আছে ব্যারিস্টার মনিরুল হোসেন এবং সম্পাদক মাহমুদুর রহমানের উপর এই কোটপাড়ায় যেভাবে হামলা হয়েছিল, আমরা তখন নিন্দা করেছি। তো আমরা ওটাকে যদি নিন্দা করি, আমরা এটাকেও নিন্দা করবো, এটা স্বাভাবিক। এবং আপনি যে বলছেন যে যাদেরকে দেখি নাই, ভূমিকা রাখে নাই ফেসিবাদী আন্দোলনে, তারা এখন অতি উৎসাহী হয়ে কাজ করছে, হতে পারে। এটাও এটাও ওয়ান কাইন্ড অফ স্যাবোটাস হতে পারে। এবং এটাও অনেক অনেক ক্ষেত্রে প্রতি বিপ্লবীদেরকে উৎসাহিত করবে। এই ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো গেলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো এটা আমি মনে করি যে এই সমস্ত আচরণ থেকে আমাদের দূরে থাকা দরকার, এবং প্রশাসনকে খেয়াল রাখা দরকার যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। আর যখন আসামিকে আনা হয়, তখন এরকম গাড়ি ঘেরাও করে রাখার চাইতে বরঞ্চ তাদেরকে নিবৃত্ত করে দূরে সরিয়ে দিয়ে গাড়িগুলি কোর্টে আনা দরকার, আসামি থেকে নামানো দরকার। আমরা কামনা করি না যে যে কাজগুলো ওরা করেছে, ফেসিবাদীরা করেছে, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের পার্থক্য কোথায় থাকবে। হ্যাঁ, আইনের মাধ্যমে যেটা হয় আমরা সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। তবে হ্যাঁ, এই মামলাগুলো যাতে করে পারফেক্টলি হয় এবং তাদেরকে সাজা দেওয়া যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। মানে একদম মামলা দিতে হবে, যে মামলা করে মেরিট থাকবে না, সেই মামলাগুলো না দেওয়াই দরকার। কারণ ফেসিবাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য অনেক আপনার গ্রাউন্ডস এলিমেন্টস, আছে, অনেক এলিমেন্টস রয়ে গেছে। অনেক এলিমেন্টস আছে। সুতরাং এগুলি মাথায় রেখে এই ক্ষেত্রেও আমি মনে করি যে একটু নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। আর উপদেষ্টারা এমন কথা বলবে না যে কথাগুলো বিপ্লবের সাথে সাংঘর্ষিক, এমন কাজ করবে না যে কাজগুলো বিপ্লবের সাথে সাংঘর্ষিক, এবং এমন লোকগুলোকে তারা পদায়ন করবে না যারা বিপ্লবের বিরুদ্ধে সবসময় ভূমিকা রেখেছে।
সুতরাং এইটাও উপদেষ্টাদের খেয়াল রাখা দরকার। অনেকে অনেক কথা বলছেন, বিভিন্ন জায়গায় যাদের পদায়ন করছেন তাদের সংশ্লিষ্ট মানে যোগাযোগ নিয়ে, তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেটাও আমি মনে করি খেয়াল রাখা দরকার। আমি গতকালকে শুনলাম যে আইন মন্ত্রণালয়ে মানে আপনার বিভিন্ন পর্যায়ে যারা ফেসিবাদের দালালি করছে তারা এখন বহাল তবিতে সেই জায়গায় আছে। তো এগুলো আমাদের মনে করি খেয়াল রাখা দরকার এবং নজর দেওয়া দরকার। আর যদি নজর না দিই তাহলে আমি মনে করি যে মানে বারবার আমরা যে ব্যর্থতার দিকে যাচ্ছি সেটা চূড়ান্ত পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হবো বলা যায়। অনেক ধন্যবাদ। এখন আপনার শেষ মেসেজটা ছাত্র জনতার প্রতি বিপ্লব ঠেকানোর জন্য আপনার শেষ মেসেজটা কি হতে পারে? আমার সর্বশেষ কথা হচ্ছে, গতকালকে ছাত্ররা যেভাবে ভূমিকা রেখেছে সেই ভূমিকা ধারাবাহিক থাকবে এবং পাশাপাশি মানে অনেক কাজ আছে যেগুলো, যেমন গতকালকে যদি সেনাবাহিনী যদি সময় মতো ভূমিকা রাখতো, কারণ ওটা কেঁপে তো মানে আমাদের সচিবালয় কিন্তু একটা মানে জনগুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই জায়গাটার মধ্যে আনসার এসে ঘিরে ফেলছে, সেখানে তো সেনাবাহিনীর একটা হস্তক্ষেপ থাকা দরকার ছিল। কারণ যেহেতু এখন সেনাবাহিনীর একটা অবস্থান আছে, সব জায়গায় সেনাবাহিনী ডিপ্লয় করে আছে। সুতরাং ছাত্রদের আসতে হলো কেন? সুতরাং এই আসতে হওয়াটা যাতে করে না হয় সেদিকেও আমি মনে করি সেনাবাহিনী এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তার নজর রাখা দরকার। ছাত্ররা যেভাবে কালকে কাজ করেছে সেগুলো ধারাবাহিক থাকবে, এবং পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষ তারা যেন দৃষ্টি রাখে, রাত জেগে পাহারা দেয় এই বাংলাদেশকে। যদি আমরা পাহারা দিতে না পারি তাহলে আমাদের অর্জিত বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে, এবং এই পাহারাদানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। অনেকগুলো বিষয় আলাপ হলো, আবার নতুন কোনো বিষয় নিয়ে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনার সঙ্গে কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ রাজু ভাই আপনাকেও, এবং যারা দেখছেন তাদের প্রতিও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, আজকে সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।